বাচ্চা মেয়েটা ডাক্তার হয়েছিল অনেক সংগ্রাম করে, অনেক বিনিদ্র রাত্রি যাপন করে, কঠোর অধ্যবসায় আর মানব সেবার শপথ নিয়ে মনে। বাবা মায়ের স্বাদ পূরণের লক্ষ্য ছিল সাথে। অনেক মানুষের বুকের কষ্ট দূর করতে চেয়ে কত কষ্ট বুকে নিয়ে শেষ হয়ে যেত হলো ওকে। অপরের বুকের কষ্ট সারাতে গিয়ে অসহায় বাবা মায়ের বুকে পাথর চাপিয়ে চলে গেল। বলতে পারে কি অপরাধ করেছিল বাচ্চা মেয়েটা? সারাদিনের কাজ চুকিয়ে ক্লান্ত মেয়েটা মাকে ফোন করে বলল, আমি খাচ্ছি, তোমরাও খেয়ে নাও মা। দিনের শেষে সন্তানের সাথে কথা বলে ঘুমাতে গেলেন নিশ্চিন্ত বাবা মা। কত গর্ব তাদের বুকে কৃতি সন্তানের জন্য, তাই না? দিনভর অক্লান্ত পরিশ্রম করে টানা 36 ঘন্টা ডিউটির পরে ক্লান্ত শরীরে আর মনে মেয়েটাও শুয়ে পড়েছিল নিশ্চিন্ত মনে সেমিনার হলে। আপাত নিরাপদ সেমিনার হল, যেখানকার খবর কোনো বাইরের লোকের পক্ষে রাখা সম্ভব নয়। অচিরেই ঢলে পড়েছিল শান্তিতে ঘুমের কোলে। কিন্তু হায়, সেই ঘুমই যে তার শেষ ঘুম হবে, সেই আঁচটুকুও যদি সে পেত, তবে হয়তো আরও কত কত বিনিদ্র রাতের মতো করে কাটিয়ে দিত সে অনায়াসে আরও একটা রাত জেগে। কিভাবে ও জানবে মির্জাফরের দল সুনিপুণভাবে সাজিয়ে রেখেছে অন্তর্ঘাতের ছক? জেগে থাকতে পারলে সুযোগ পেত না হায়নারা ওকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে একেবারে শেষ করে ফেলার। আহা, কত কষ্ট হয়েছে ভাবুন তো ছোট্ট মেয়েটার ওইটুকু বুকের ভিতরে, যখন পিশাচটা ওর সম্ভ্রম লুট করেছিল তখন। আর তারপরেও প্রমাণ লোপাট করার জন্য শ্বাসরোধ করে যখন ওকে মেরে ফেলা হলো, তখন আকাশে কান পাতুন। শুনতে পেলেন কি ঘুম জড়ানো কণ্ঠে ওর করুণ আর্তনাদ, অস্ফুট উচ্চারণে ওর শেষ মা মা ডাক। মন থেকে যদি বধির না হন তবে শুনতে পেয়েছেন নিশ্চয়। খবরে কান পাতুন। শুনতে পাচ্ছেন কি অন্ধের যষ্টিসম একমাত্র বুকের মানিককে আচমকা হারিয়ে ফেলার তীব্র যন্ত্রণায় বুক ভাঙা হাহাকার। মানবিকতার একটি কণাও যদি অন্তরে বেঁচে থাকে তো আলবাত শুনেছেন। পরদিন সকাল থেকে আর একটাও মা ডাক শোনা হবে না তার। দুঃস্বপ্নও কি ভেবেছিলেন ওই হতভাগিনী মা? বাড়ি ফিরেই ছুটে এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ার বদলে বাড়ি ফিরবে আদরিনীর কাটা ছেঁড়া দেহ, নরপিশাচের আট খাওয়া লাশ। মতিভ্রমেও কি ভেবেছিলেন এই হতভাগ্য পিতা, যিনি বুকের গভীরে এক রাশ আশা জমিয়ে আর দু চোখে স্বপ্ন মেখে একমাত্র সন্তানের ডাক্তারি পড়ানোর খরচ জোগাতে মাথার ঘাম পায়ে ফেলেছেন আজীবন? না, ভাবেননি। কিন্তু কপাল চাপড়ে হাড়ে হাড়ে টের পাচ্ছেন এখন নিজেদের মতিভ্রমের ফল। মতিভ্রম কি অপরাধ তাদের? মতিভ্রম তো অবশ্যই হয়েছে তাদের। প্রথম ভুল হয়েছে নরপিশাচ বা হায়না অধ্যুষিত এই পোড়া ভূমিতে বসবাস করে তাদের কন্যা সন্তানের জনক জননী হওয়া। দ্বিতীয় এবং সবচেয়ে বড় ভুল হয়েছে সফল এক ডাক্তার কন্যার বাবা মা হওয়ার স্বপ্ন দেখা, এবং তদুপরি প্রশাসন যেখানে কেবল প্রহসন মাত্র, এরকম একটি অরক্ষিত সমাজে কন্যা সন্তানকে চোখের আড়ালে যেতে দিয়ে অরক্ষণীয়া করে তোলা। জানি আপাত দৃষ্টিতে কোনো ভুলই করেননি তারা। আঁচলের আড়ালে রেখে যদি সকলেই চান সন্তানকে মানুষ করে তুলতে, তবে তো হাজার হাজার বাঙালি জন্মাবে শুধু। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক প্রভৃতি সফল বৃত্তিগুলো তো একে একে বিলুপ্ত হতে থাকবে তবে এই পোড়া দেশ থেকে তথা বাংলা থেকে, তাই কি না? স্বপ্নদীপ বা মৌমিতারা যদি বাড়ি থেকে দূরে যাওয়ার কারণে এইভাবে
এইভাবে হারিয়ে যেতে থাকে, তবে আর কোনো বাবা মা কি সাহস পাবেন প্রাণে ধরে সন্তানকে চোখের আড়াল করতে? কি উপায় হবে তবে এই বাংলা? মানলাম ঘটনা কখন দুর্ঘটনায় রূপান্তরিত হবে তাতে মানুষের কোনো হাত নেই, অধিকাংশই নিয়ত। কিন্তু তারপর ঘটে যাওয়া দুর্ঘটনার পূর্ণ তদন্ত, বিচার, তাতে কেন গড়িমসি এত? ইচ্ছাকৃতভাবে কেন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে দুর্ঘটনার দায় ভিকটিমের উপরেই বারবার? কেন কেন প্রিন্সিপাল বললেন ও কেন সেমিনার হলে শুতে গিয়েছিল? কেন বিচার পেতে দেরি হয় বারবার, যাতে সাধারণের মন থেকে মুছে যায় ঘটনার রেশ, ঘটনার ক্লেশ? একই খেলার কেন পুনরাবৃত্তি হয় প্রশাসন বা বিচার বিভাগে? কামদুনির ঘটনার সঠিক বিচারের বদলে শয়তানগুলোকে সমাজে ছেড়ে রাখা হলো, ঠিক কিসের যুক্তিতে? সংবাদ মাধ্যমগুলোই বা একটা কেসের পরিপূর্ণ তদন্ত বা বিচার পাওয়া পর্যন্ত ধৈর্য না রেখে আবারও কোনো টাটকা খবর বা টিআরপির পেছনে ধাওয়া করে কেন? সংবাদ মাধ্যম তো গণতন্ত্রের মুখ্য হাতিয়ার, গণতন্ত্রের মুখ। দায় নেই তাদের জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া, যাতে তারা বিভ্রান্ত না হয়? হাতে গরম সঠিক বিচার যদি টাটকা টাটকা পেত সমস্ত ভিকটিম, আর যোগ্যতম কঠিন শাস্তি পেত এইসব ধর্ষক, খুনি অথবা অপরাধী, তাহলে কিন্তু কিছুটা হলেও ভয় পেয়ে সমঝে যেত এই নরপিশাচগুলো। নারকীয় ঘটনাগুলোর পুনরাবৃত্তির পরিবর্তে কিছুটা হলেও দমে যেত শয়তান হাতে গরম কঠিন শাস্তির ভয়ে। আর কোথায় গেল সেই তথাকথিত বুদ্ধিজীবীর দল? রা কাটে না কেন মুখে এরা মোক্ষম মোক্ষম সময়ে? দু চারটে বাইট দিয়েই ব্যাস হয়ে গেল সব? ওহ না না, আপনারও তো আবার ঘটা করে মোমবাতি নিয়ে মিছিল ফিছিল বার করবেন, তাই না? আর কোথায় সেই সব নেটিজেনরা যারা এসি ঘরে বসে কফি খেতে খেতে বাংলাদেশের কষ্টে দুঃখে কাতর হয়ে ওদের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন? না, মোটেই আমি ব্যঙ্গ করিনি, এরকম ইচ্ছে তো প্রশংসনীয়। তবে কি জানেন, প্রতিবেশী রাষ্ট্রের কষ্টে আবেগে ভাসার আগে নিজের ঘরের মেয়ের বিপদটা আগে আটকান। তাপসী মালিক, কামদুনির সেই মেয়েটি, বা আরজি করে এই ফুটফুটে মৌমিতা, এদেরকে নিজের ঘরের মেয়ে ভাবুন। চন্দন সেনের পরিচালনায় তাপসী মালিককে নিয়ে তৈরি হওয়া তথ্যচিত্র অবধি ব্যান করে কেন দেওয়া হয়েছিল? কেন দিয়েছিলেন ব্যান করে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী? প্রশাসন, রাজনীতিবিদ, মন্ত্রীমহল, মানবাধিকার কমিশন কিংবা বিচার বিভাগের মতো ভুয়ো কথার আড়ম্বরে দেখনদারি পাশে দাঁড়াবেন না। সম্ভব হলে সত্যিকারের হৃদয় নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদে সামিল হন, ওর বাবা মায়ের মতো করে প্রকৃত তদন্ত বিচারের দাবি নিয়ে। দেখবেন সাধারণের বা জনমতের ক্ষমতা ঠিক কতখানি শক্তিশালী। আমরা যে যার মতো চোখ বুজে সরে যাই, ঝুট ঝামেলা এড়িয়ে চলতে চাই। আর ঠিক এই কারণেই দিনের পর দিন ধরে এমন মাৎসন্যায় চলছে, মগের মুলুক হয়ে উঠেছে গোটা দেশটা ক্রমশ। যে কারণে ধর্ষকের বলি হয়ে প্রাণ দিতে হলো একজন চিকিৎসককেও আজ। এভাবে চলতে থাকলে কিন্তু মহাভারতের সেই বক রাক্ষসে খাদ্য জোগানোর পালা আপনার বা আমার ঘরেও হাজির হবে অচিরে। তাই রুখে দাঁড়াও বন্ধু, গর্জে ওঠো প্রতিবাদে। দুর্বল হলেও সাধ্যমতো পাশে থাকব যে কোনো সৎ প্রতিবাদী আন্দোলনের আহ্বানে। কথা দিলাম বন্ধু। শুনলেন বিচার চায় মৌমিতা আর আমরাও। কণ্ঠে কলমে ও সংযোজনায় আমি ভ্রমণ। এ প্রসঙ্গে কবি সুজানটির একটি লেখা পড়ে শোনাব। ভীষণ প্রাসঙ্গিক এই লেখাটি, এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চলো যাই
রাতের এই মাথা থেকে ও মাথা হেসে খেলে চড়ে বেড়ায়, ডাহুক মেটির মতো করে গেয়ে বেড়ায়, মস্ত রাস্তায় অন্ধকারে ইচ্ছে মতো পোশাক পরে বাউল হই, বাতাস হই, মাটি হই। চলো আবৃত্তি করি, বিদ্রোহী অথবা দেশলাই কাঠি, একটা পথ নাটিকা হোক। ওরা আসছে, চুপি চুপি আসছে, ওদের চারিদিকে মাংসের গন্ধ, শুধু কচি মাংস, নরম মাংস, গরম মাংস। চড়া মেকআপে কোনো কোনো মাংসের গায়ে চেনা চেনা বাস। ওরা থমকায়, ওরা জনি খোঁজে, উরু, স্তন, ঠোঁট খোঁজে। স্তনের স্বাদ ওদের ভীষণ চেনা চেনা লাগে, ঠোঁটও তো তাই, এত চেনা। ওদের ভ্রুতে প্রশ্ন, শুষ্ক ঠোঁট, যে ঠোঁট সেই দুপুর থেকে ভাতের থালা নিয়ে বসে বারবার ফোন করছিল, কোথায় তুই, খেতে আসবি না? পুষ্পের মতো নরম ঠোঁট, সকালে বাড়ি থেকে বেরোনোর আগে গাল কামড়ে ধরেছিল, আধো উচ্চারণে বলেছিল আমার বাবা। রাত ফালা করতে সামিল হয়েছে, এত আপন। এ বুক ও বুক, নিতম্ব থেকে নিতম্ব, যেখানেই হোঁচট সেখানেই আপন আপন গন্ধ। ওই দেখো, নাটিকার শেষে ওরা পালাচ্ছে, ওরা লুকোচ্ছে, ওরা অন্ধকার সহ্য করতে পারে না, পারছে না। চলো চলো ওদের আলো দিই, চলো আরেকটি বার শিখিয়ে দিই, পুরুষ মানে ধর্ষক নয়, বাবা, স্বামী, প্রেমিক, ভাই, বন্ধু, এরাও পুরুষ। ওদের টেনে হিচড়ে বের করে নিয়ে আসি আরো অন্ধকার থেকে, গলায় পা তুলে দিয়ে বুঝিয়ে দিই, রাতটা কেবল তোর বাপের জন্য নয়,